আপনারা জানেন যে মূসক পরামর্শক পরীক্ষা 2026 অলরেডি এটা সার্কুলার হয়েছে এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন আমাদের এই মাসের আর মাত্র কয়দিন, 2 দিন বাকি আছে। 31 ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছি। তার মানে আমাদের প্রসিডিংস যে বিষয়গুলো আছে, প্রসেসিং এর সকল বিষয় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন করার পরে আমাদের পরীক্ষার মূল পর্ব শুরু হবে, প্রস্তুতি এবং পরীক্ষা। এখন আমরা যারা পরীক্ষার্থী আছি, যারা এই পরীক্ষা অংশগ্রহণ করব, তারা কিভাবে এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করব, কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিক থেকে, কোন কোন আইন থেকে আমাদের কোশ্চেন গুলো করা হয়, কোশ্চেনের ধরন কি, পরীক্ষার পদ্ধতি কি, এমন নানা ধরনের প্রশ্ন আপনাদের কাছে আছে আমি জানি। এই পরীক্ষা সম্পর্কে আপনাদের বিভিন্ন কোয়ারিজ আছে, এজন্য আমরা চেয়েছি যে এই পরীক্ষা সম্পর্কিত বিষয় আপনাদেরকে একদম ওপেনলি যে বিষয়গুলো আছে আপনাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব। আজকের আমাদের এই সেমিনারটির উদ্দেশ্য হচ্ছে এই মূসক পরামর্শক নিবন্ধন পরীক্ষা 2026 সম্পর্কে আপনাদের একদম সব বিষয়গুলো ডিসক্লোজ করা, যাতে করে আপনারা খুব সহজেই এই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারেন এবং আপনাদের মধ্যে কনফিডেন্স তৈরি হয় যে আমরা আসলে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো এবং পাশ করতে পারবো। কারণ এই পরীক্ষা নিয়ে অনেকের আমরা জানি যে একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আমরা জানি যে বিগত দিনগুলো থেকে যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে আমাদের লাস্ট যে পরীক্ষাটি হলো সেখানে আমরা দেখেছি যে আমাদের পাশ কৃত অর্থাৎ কৃতকার্যের সংখ্যা খুবই কম ছিল। এই নিয়ে আপনাদের অনেকের কনফিউশন আছে, তো এই বিষয়গুলো আজকে আমরা খোলামেলা আলোচনা করব, আপনাদের যাতে সব কনফিউশন গুলো দূর হয়ে যায়। আমরা আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে মূল আলোচনায় যাব। আজকে আপনাদের সাথে আমি এই সেশনে আছি ইমতিয়াজ ইসলাম, বিডি ট্যাক্স কেয়ার এবং বিটিসি একাডেমি, আমাদের যে প্রতিষ্ঠানটি আছে বিটিসি একাডেমির, এটার ফাউন্ডার বলতে পারেন বা আপনি যেভাবেই বলেন পরিচালক বলতে পারেন। 2017 সাল থেকে মূলত আমরা আমাদের কনসালটেন্সির পাশাপাশি এই ট্রেনিং গুলো চালু করেছিলাম। ভ্যাট, ইনকাম ট্যাক্স, কোম্পানি ল, এছাড়া হচ্ছে ল্যান্ড, এই বিষয়গুলো নিয়ে আমরা যেগুলো সার্ভিস প্রোভাইড করি সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আমরা সার্ভিস দিয়েছি, আমাদের একটি এক্সপিরিয়েন্স হয়েছে, সেই আলোকে আমরা চেয়েছিলাম যে এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে যারা এই পেশায় আসবে তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে, বুঝতে পারে, প্র্যাকটিক্যালি শিখতে পারেন। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো, ট্রেনিং সেশনগুলো চালু করেছিলাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা যা দেখেছেন যে ব্যাপক সাড়া পড়েছে, বিটিসি একাডেমি সুনাম অর্জন করেছে। বিশেষ করে এই যে বিগত যে আইনজীবী পরীক্ষা হলো সেখানে আমাদের প্রায় 2000 পার্টিসিপেন্ট তারা কৃতকার্য হয়েছে, তারা কর আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়েছে এবং আমাদের এখান থেকে অনেকে ভ্যাট কনসালটেন্ট হয়েছেন, যেমন আপনাদেরকেও আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ইতিপূর্বে ভ্যাট কনসালটেন্ট হয়েছেন, তিনিও আপনাদের ট্রেনার হিসেবে থাকবেন, ফারুক হোসেন ভাই। তাহলে আপনারা বুঝতে পারছেন মূলত বিটিসি একাডেমি দীর্ঘদিন এই প্রফেশনে কাজ করার পাশাপাশি তিনি ট্রেনিং দিয়ে যাচ্ছেন, আপনাদের সেবায় নিয়োজিত আছেন। এখানে মূলত আমি যে প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তা হিসেবে, ছোট একজন এন্টারপ্রেনার হিসেবে আমার যে সকল প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে বিটিসি একাডেমি অন্যতম। এছাড়াও বিডি ট্যাক্স কেয়ার, বিডি ভ্যাট কেয়ার, প্রত্যেকটি সার্ভিসের এগেনিস্টে আমাদেরকে একটি প্রতিষ্ঠান আছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেল বিটিসি একাডেমি, সেখানে সকল তথ্য পেয়ে যাবেন। আর এই বছরে আমার দুটি লেটেস্ট বই আছে, একটি হচ্ছে যারা ভ্যাট নিয়ে কাজ করেন তাদের জন্য প্র্যাকটিক্যাল ভ্যাট রিটার্ন, এবং যারা ট্যাক্স দিয়ে কাজ করেন তাদের জন্য ব্যক্তি এবং কোম্পানি রিটার্নের প্র্যাকটিক্যাল বই। আপনারা চাইলে এই দুটো বই আপনাদের সংগ্রহে রাখতে পারেন। আশা করা যায় সেখান থেকে আপনারা প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে খুব সহজেই উপলব্ধি করতে পারবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই যে আজকে সেশনটা কি নিয়ে হচ্ছে। আজকে সেশনটা হচ্ছে মূলত ভ্যাট কনসালটেন্ট এক্সাম এই সম্পর্কিত। তাহলে প্রথমত আমাদের বুঝতে হবে এই যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষাটি কিভাবে নেওয়া হবে এবং এটার সিলেবাসটা কি, কোন কোন টপিক, কোন কোন আইন আমাদের কি পড়তে হবে। আপনি যে কোনো পরীক্ষার সময় যদি আপনি চিন্তা করেন পরীক্ষায় পাশ করবেন, তখন ফার্স্ট অন আপনাকে যে কাজটি করতে হয় সেই পরীক্ষা সম্পর্কে আপনার একটি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হয়। ক্লিয়ার কনসেপ্ট ছাড়া আপনার কোনো পরীক্ষায়
অংশগ্রহণ করা উচিত নয়। সে আলোকে আমরা ভ্যাট কনসালটেন্ট যে পরীক্ষা হবে তার সিলেবাস সম্পর্কে এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ফার্স্ট টাইম একটু জানতে হবে। প্রথমত এবছর এই পরীক্ষাটি কিন্তু একটু ভিন্ন ন্যাচার হবে, কারণ আমাদের এখন পরীক্ষাটি হবে এমসিকিউ। আগে জানেন শুধুমাত্র রিটেন এবং ভাইভা ছিল, এবং সেখানে আমাদের কিন্তু ফিরও একটি বিষয় ছিল। আগে আমাদের 5,000 টাকা ফি ছিল, এখন আমাদের মাত্র 1,000 টাকা ফি করা হয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে পদ্ধতি আমরা আপনাদের যে গ্রুপ আছে, ভেট কনসালটেন্ট প্রিপারেশন যে গ্রুপ 123তম ব্যাচের, সেখানে আমি অলরেডি মনে হয় দিয়েছি। সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। তার আগে আমরা আপনাদের একটু দেখাই দিই, যারা অনেকে অ্যাপ্লিকেশন করেন নাই তারা কিভাবে আগে অ্যাপ্লাই করবেন, এটা আমাদের শেষ করা দরকার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা এখন অ্যাপ্লিকেশন করেন নাই তাদের আমি একটু প্রসিডিংসটা বলে দিই। এই যে ভ্যাট এক্সাম অ্যাপ্লিকেশন প্রসিডিংসটা একটু বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আমাদের এই 2026 সালে যে পরীক্ষাটি হচ্ছে, এখানে আপনাকে 1,000 টাকা পে অর্ডার করতে হবে। প্রথমত এই মহাপরিচালক কাস্টমস ভ্যাট এক্সাইজ ট্রেনিং একাডেমি অনুকূলে আপনি এনবিআর এর ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন মূসক 18.1 পূরণ করার মাধ্যমে। সেখানে কি কি প্রয়োজন হবে, কিভাবে আবেদন করবেন, আমার প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে। আপনি টোটাল প্রসিডিংসটা এখান থেকে আপনি জানতে পারবেন। আমরা আপনাদের গ্রুপে এটা শেয়ার করে দিব, যাতে করে আর মাত্র 2 দিন সময় আছে ফার্স্ট টাইম আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে ফেলেন, যারা এখনো অ্যাপ্লিকেশন করেন নাই। আর যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের তো প্রয়োজন নেই, তারা ডিরেক্টলি প্রস্তুতি নেওয়া শুরু করে। তাহলে প্রথম প্রস্তুতির বিষয় হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে। তাহলে পরীক্ষার পদ্ধতি চেঞ্জ এসেছে। আমরা আগে যে পরীক্ষার পদ্ধতি দেখেছি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। তাহলে এমসিকিউ হওয়ার কারণে এবং ফি কমার কারণে আশা করা যায় আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে। এবং আমি যতটুকু জেনেছি আপনাদের সামনে একদম খোলামেলাই বলি যে এনবিআর এই ফিল্ডে জনবল নেওয়ার জন্য এখন আগ্রহী। আগে যেটা ছিল যে পরীক্ষাটা নেওয়া হতো পাশ করানোর উদ্দেশ্য নয়, যেটা আমরা বিগত দিন দেখেছি পরীক্ষার কোশ্চেন দেখলেই বোঝা যাচ্ছে যে এই কোশ্চেনে পরীক্ষা দিয়ে আসলে রিয়েলি পাশ করাটা সম্ভব না। বাট এবার তারা মনে হয় যে একটু চেঞ্জেস এসেছে বিধায় কিন্তু আমরা আপনাদেরকে এই কোর্সের অফার করছি যে না না এবার পরীক্ষাটা হয়তো বা সহজ হতে পারে। এখন আমরা কনফার্ম না পরীক্ষার কোশ্চেনের আগ পর্যন্ত, বাট যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে সে অনুযায়ী আমরা এটা মোটামুটি শিওর যে পরীক্ষাটি একটু সহজ হবে। আমরা এনবিআর কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সেখান থেকে যেহেতু আপনাদের ট্রেনার এই কোর্সে কিন্তু একজন এনবিআর কর্মকর্তাও থাকবেন, আপনারা জানেন মোট টোটাল 3 জন আমরা ইনস্ট্রাক্টর থাকবো। এই টোটাল প্ল্যানিং আছে, আমি শেয়ার করব একটু পরে আপনাদের সাথে প্ল্যানিংটি। তাহলে প্রথমত আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম, পরীক্ষাটি হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, তবে এমসিকিউ নাও হতে পারে। আবার একটি আপনাদের সংবাদ বলে দিই, যদি পরীক্ষার অ্যাপ্লিকেন্ট 3,000-এর কম হয়ে যায় হয়তো এমসিকিউ নাও নিতে পারে। এরকম একটা ডিসিশন আছে, ইন্টারনাল ডিসিশন, যেটা আমরা হয়তো কয়েকদিনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাব। হয়তো বা 2-3 দিন পরে আমরা যখন এটা অ্যাপ্লিকেশন প্রসিডিং শেষ হবে তারপরে আমরা এই বিষয়গুলো একদমই স্পেসিফিক আপনাদেরকে বলতে পারবো। আমরা আপাতত দেখছি যে এখানে একটি এমসিকিউ এক্সাম হচ্ছে, আর এমসিকিউ এবং রিটেন এই দুটি বিষয়ের প্রস্তুতি একই সাথে নিতে হবে, কারণ পরীক্ষাটি একই দিনে হবে। তাহলে একই দিনে আপনার সমস্ত প্রসিডিং শেষ হবে, চট্টগ্রামে যে পরীক্ষা দিতে হবে এবং একই দিনে আপনার সমস্ত প্রসিডিংস এমসিকিউ, রিটেন, ভাইভা এবং রেজাল্ট। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের এমসিকিউর জন্য আলাদা কোর্স অথবা রিটেনের জন্য আলাদা কোনো কোর্স নেই, আমাদের একই সাথে দুইটা বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আমরা একটা টপিকে যখন রিটেনের প্রস্তুতি নিব সেখান থেকে আমরা এই এমসিকিউর যে কোশ্চেন এটাকে বের করব, বের করে প্রস্তুতি গ্রহণ করব। আমাদের কিন্তু এখানে 2 বার প্রস্তুতি নিতে হবে না, আগে এই বিষয়টা ক্লিয়ার করলাম। তাহলে আমাদের সিলেবাসটা কি? এখানে দেখছেন যে ভ্যাট এবং এসটি সম্পর্ক শুল্ক আইন 2012, সেই আইন থেকে আমাদের 40 মার্কের প্রশ্ন থাকবে।
এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। যদি আপনি ভ্যাটে ভালো করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় পাশের সম্ভাবনা বেড়ে যায়, কারণ 50 মার্কের মধ্যে এখানে টোটালি 40 মার্কের কোশ্চেন হবে শুধুমাত্র ভ্যাট আইন থেকে। সাধারণ গণিত থেকে 10 মার্ক থাকবে, বাংলা ইংরেজি থেকে 10 মার্ক থাকবে, কমন সাবজেক্ট। এটার জন্য আপনাদের কোনো প্রস্তুতি গ্রহণ করতে হবে না, বাট আমরা সাধারণ গণিতের কিছু ম্যাথ আপনাদেরকে দিব, যেখান থেকে আপনারা খুব সহজেই, হয়তো বা এমসিকিউ পরীক্ষায় এই টপিকই থাকবে না, ঠিক আছে, সেখান থেকে আপনারা যাতে সহজে পাশ করতে পারেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আরেকটি ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে কাস্টমস আইন 2023। এই আইনে কিন্তু 25 মার্কের কোশ্চেন থাকবে। প্রথমত ভ্যাট এবং কাস্টমস, এই দুটিকে অবশ্যই আপনার ভালোভাবে বুঝতে হবে, দুটো আইন। অনেকে আইটিবি পরীক্ষার সাথে এই পরীক্ষার তুলনা করলে চলবে না। আইটিবি এবার যেভাবে পরীক্ষা হয়েছে, ভ্যাট কনসালটেন্টের পরীক্ষা এতটি সহজও হবে না। আপনাকে এটা মনে রাখতে হবে, মোটামুটি আপনার কি ভালো নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে পাশ করাটা খুবই কঠিন হয়ে যাবে। জন্য আমাদেরকে সাবজেক্ট ভিত্তিক ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বেসিক্যালি আমাদের ভ্যাট এবং কাস্টমস এই দুটোকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, নাম্বার 1 পয়েন্ট। এরপরে আমাদের আমদানি রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা সম্পর্কিত যে সকল আইন এবং রুলস আছে সেখান থেকে আমাদের 15 মার্কের কোশ্চেন থাকবে। টোটালি এই 100 মার্কের প্রশ্ন থাকবে। সেখানে এমসিকিউতে যদি হয় আমাদের 50% মার্ক হবে পাস মার্ক, অর্থাৎ 50-এ আমাদের পাস হবে। 100 মার্কের পরীক্ষা 50-এ পাস। রিটেনেও ঠিক সেম, সেখানেও 50 মার্কে পাস, 100-এর মধ্যে। তার মধ্যে আপনাকে 50% মার্ক পেলে আপনাকে পাস হিসেবে গণ্য করা হবে। তাহলে এই যে যে সাবজেক্ট গুলো আছে এগুলো আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে আমরা এই কোর্সে টোটাল বিষয়গুলো ক্লিয়ার করব, এটা একটু আপনাদের সাথে যেটা আমাদেরকে শেয়ার করা উচিত। প্রথমত আমরা ভ্যাট আইনের উপর 8টি সেশন রেখেছি। এই আইনের উপর 4টি সেশন আমি নিজে নেব, আর 4টি সেশন আপনাদের আসিফ আহমেদ স্যার নেবেন। তিনি যেহেতু এনবিআর আছেন, তিনি এই বিষয়টি ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। বিশেষ করে এখানে কিছু প্র্যাকটিক্যাল ম্যাথের বিষয় আছে, সেই বিষয়গুলো স্যার আপনাদের সাথে শেয়ার করবেন এবং প্র্যাকটিক্যালি দেখাবেন। আমাদের মোটামুটি সব কোর্সের যে মডিউল এবং যে লেকচার শিট এগুলো রেডি আছে, আপনাদেরকে বাইরে থেকে কোনো বই কিনতে হবে না। টোটাল লেকচার শিট গুলো আমরাই প্রোভাইড করব। সো এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, রিটেন এবং এমসিকিউ একসাথে আমরা প্রস্তুতি নেব। রিটেনটাও শিখবো, পাশাপাশি সেখান থেকে আমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস যে কোশ্চেন্স গুলো আছে সেই কোশ্চেন্স গুলো মার্ক করে আমরা পড়ে ফেলবো। এই এমসিকিউর ক্ষেত্রে অনেকে দেখা যায় 4টি অপশন নিয়ে পড়াশোনা করে না, 4টি অপশন থাকে, 4টি অপশন দেখে ফেলেন। এভাবে প্রস্তুতি নিলে আপনার কনফিউশন তৈরি হবে বেশি, আপনি হয়তো বা ভুল আনসার করবেন। এজন্য আমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি ফলো করতে হবে এটি হচ্ছে আমাদের মূল আনসারটি জানতে হবে, মূল বিষয়টি জানতে হবে, অন্য আনসার জানা যাবে না। তাহলে আমাদের খুব সহজে আমরা আমাদের চয়েসটা ঠিক থাকবে, আমরা প্রপারলি টিক মার্ক করতে পারবো। এরপর সাধারণ গণিতে আমরা একটি সাজেশন মূলক কিছু প্র্যাকটিক্যাল ম্যাথ দিব, সলিউশন, যেগুলো আমরা আসে বিশেষ করে ঐকিক নিয়ম, গড়, এরকম কিছু বিষয় আছে যেখান থেকে কমনলি প্রত্যেক ইয়ারে আমরা দেখেছি প্রশ্ন এসেছে। সেখান থেকে আমরা একটু সুন্দরভাবে আপনাদেরকে প্রস্তুত করব, সেই বিষয়গুলো প্র্যাকটিস করব। বাংলা এবং ইংরেজি থেকে কিছু কমন বিষয় আছে, সেগুলো আপনাদেরকে দিয়ে দেব লেকচার শিট আকারে। এবং কাস্টমস আইন, এই কাস্টমস আইনে আমাদের 4টি সেশন হবে, এক্সক্লুসিভ সেশন। সেখানেও আমরা প্রত্যেকটি বিষয় আমরা, একটি হচ্ছে রিটার্নের এক্সাম, পাশাপাশি আমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন কিভাবে থাকবে সে বিষয়গুলো আমরা আলোচনা করব। যেমন ধরেন এরপরে আছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট রুলস এবং ল, সেখান থেকে আমাদের 2টি সেশন থাকবে, এখানেও কিন্তু 15 মার্কের প্রশ্ন থাকবে। টোটালি আমাদের 16টি সেশন থাকবে, অনলাইন সেশন, এবং প্রত্যেকটি সেশনে কিন্তু রেকর্ডেড হবে। আজকের সেশনটাতে আছে ফ্রি সেশন, যে আমরা কোর্স সম্পর্কে জানলাম, আমরা পরীক্ষা সম্পর্কে জানলাম, কিভাবে প্রস্তুতি নিব, কোন কোন বই লাগবে, সবকিছু আজকে বলে দিব ইনশাআল্লাহ। আজকে কোনো আমাদের টপিক ভিত্তিক ক্লাস হবে না, আমাদের ক্লাসটি হবে হচ্ছে 5 জানুয়ারি থেকে।
সোমবার থেকে আমাদের টপিক ভিত্তিক অর্থাৎ মূল ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে। এর আগ পর্যন্ত কিন্তু আমরা জাস্ট প্রিপারেশন গুলোকে আমরা যে কাজগুলো করা প্রয়োজন সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে। এবং 2টি মডেল টেস্ট আমরা নিব, অনলাইনে 2টি মডেল টেস্ট হবে। চাইলে আপনারা সরাসরি এসে মডেল টেস্ট দিতে পারবেন, বা যে কোনো প্রবলেম হলে আমাদের এখানে ভ্যাট কনসালটেন্ট আছে, তাদের সাথে পরামর্শ করবেন। তারা কিভাবে ভ্যাট কনসালটেন্ট হয়েছে একদম রিয়েল লাইফ আপনাদেরকে বুঝাই দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষা সম্পর্কিত একটি আইডিয়া। এভাবে করে আমরা কোর্সটা ডিজাইন করেছি। এতটুকু আপনাদের কনফিডেন্টলি বলতে পারি, যদি আপনি পূর্ণাঙ্গ সেশন গুলো করতে পারেন কমপ্লিট এবং রেকর্ডেড বারবার দেখে আপনি টোটালি সিনারিওটা যদি কমপ্লিট করতে পারেন, এবং যদি আমরা যেভাবে সাজেস্ট করব সেভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, আপনি এখান থেকে পাশ করে বের হবেন। যদি 5 জন নিয়ে থাকে তার মধ্যে আপনি একজন থাকবেন। বাট এটা কিন্তু একদম সহজ ভাবে নিলে হবে না। যদিও আমাদের মনে হচ্ছে যে এবার একটু তুলনামূলক সহজ হতে পারে, তারপরে একদম সহজ হবে এটা বলা যাচ্ছে না। অতএব আমরা এই সাবজেক্ট গুলোকে এভাবে প্রস্তুতি নিব। আমরা কিভাবে প্রত্যেকটি বিষয়ের উপর কোর্সে কিভাবে গুরুত্ব দিব সেগুলো আপনাদের সাথে এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আমি যদি একটু আমাদের যেমন আমরা এই আমদানি রপ্তানি নীতি, কাস্টমস, এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে যদি আমি একটু আলোচনা করে দিই তাহলে আপনাদের জন্য মনে হয় আরো সহজ হয়। ধরেন এই ভ্যাট থেকে, ভ্যাটের সেকশন 2 তে আমাদের 103টি ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। সেই সংজ্ঞা এবং রেজিস্ট্রেশন পদ্ধতি এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো আমাদেরকে ডেফিনেশন গুলো বুঝতে হবে, এবং সেখান থেকে আমাদের যে শর্ট কোশ্চেন আছে এক কথার অর্থাৎ এমসিকিউ, সেই প্রশ্নগুলো অ্যান্সার খুঁজে বের করতে হবে। সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যেমন আমাদের একটি প্রশ্ন আছে যে অর্থ কি, অর্থ বলতে কি বোঝায়। আরেকটি প্রশ্ন হতে পারে অর্থনৈতিক কার্যক্রম কি। এখানে আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটি প্রশ্ন থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন করার সুযোগ আছে। এরপর আছে যে আবাসিক ব্যক্তি কি, বা আবাসিক ব্যক্তি কাকে বলে। তো এখানে আমাদের কিন্তু অনেকগুলো এমসিকিউ প্রশ্নের সুযোগ হতে পারে। যেমন ধরেন এখানে বলছে যে বর্ষপঞ্জির 90 দিবস বাংলাদেশে অবস্থান করলে তাকে আবাসিক বলা হবে, প্লাস প্রিভিয়াস 4 ইয়ার্স, এর 1 বছর অর্থাৎ 365 দিন অবস্থান করে তাকে আবাসিক বলা হবে। আর বলা হতো চলতি অর্থ বছরে 182 দিন হলেই তাকে আবাসিক বলা হবে। তবে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে যে চলতি অর্থ বছরে কতদিন অবস্থান করলে ওই ব্যক্তিকে আবাসিক ব্যক্তি বলা হয়। আপনি এখানে মুখস্থ করলেন চলতি অর্থ বছরে বা বর্ষপঞ্জিতে 182 দিন অবস্থান করলে তাকে আবাসিক বলা হয়। দেখেন ভ্যাট আইনে কিন্তু স্পষ্ট 182 দিনের কথা বলা আছে। ইনকাম ট্যাক্স আইনে কিন্তু এটা আবার 183 দিন। ইনকাম ট্যাক্স 1/2023 এটা কিন্তু আবার বলছে 183 দিন। এই জন্য অনেকের কনফিউশন কাজ করতে পারে। তো ভ্যাট আইনে হচ্ছে 182 দিন। যদি বর্ষপঞ্জিতে সে এই দেশে অবস্থান করে, সে যে দেশের নাগরিক হোক না কেন, তার মর্যাদা হবে আবাসিক। এরকম প্রত্যেকটি সংজ্ঞা থেকে আপনার মাল্টিপল চয়েস যে কোশ্চেন গুলো, এমসিকিউ কোশ্চেন গুলো করার সুযোগ আছে। সেগুলোকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই ভ্যাটের মতো একই রকম আমরা যদি যেমন কাস্টমসে আমরা যাই, এগুলো আপনাদের জন্য শীট প্রিপেয়ার করা হয়েছে। কাস্টমস আইনও একই রকম। আমাদের এখানেও আমাদের 25 মার্কের যে প্রশ্ন আমরা বলেছি যে কোন কোন ধরনের প্রশ্ন সেখানে হতে পারে। যেমন আমাদের রিটেনে সংজ্ঞা, টিকা এগুলো লিখতে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হবে, বড় প্রশ্ন হবে, বিভিন্ন ধরনের পার্থক্য থাকবে, অ্যাব্রিভিয়েশন থাকবে, গাণিতিক সমস্যা তো অবশ্যই থাকবে। এই গাণিতিক প্রবলেম গুলো সলভ করতে পারলে মূলত আমাদের পাশ করার পসিবিলিটি তৈরি হয়ে যায়। এই গাণিতিক সমস্যা আপনাদের ভ্যাট আইনেও থাকবে, কাস্টমসেও থাকবে, এমনকি ইম্পোর্ট এক্সপোর্টে থাকতে পারে, এটা না থাকার সম্ভাবনা আছে বেশি। এরকম ভাবে তো আমাদের এই যে কাস্টমস আইন আমরা এই বিষয়গুলো পড়বো, পড়ার পরে প্রত্যেকটি বিষয় ধরেন একটা টপিক আমরা পড়লাম, এখানেও আমাদের যে ডেফিনেশন গুলো আছে তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলো এখানে দিয়েছি যে কোন সংজ্ঞা টিকা হতে পারে। তারপরে হচ্ছে যে এই আলোচনাগুলো করার পরে আমরা প্রত্যেকটি টপিকের এগেইনস্টে আবার আমরা কি করেছি এমসিকিউ কোশ্চেন আপনাদের তৈরি করে দিয়েছি।
আপনি প্রথমে মূল বিষয়গুলো জানলে দেন এমসিকিউ প্রশ্নগুলোর আনসার এমনিতে পারবেন। সেইভাবে আপনাদেরকে তৈরি করা হবে। যেমন কাস্টমস আইন 2023 সালে কত নং আইন, এটা বলছে 57 নং আইন। তাহলে প্রতি বছর যে আমাদের আইন হয় সেই আইনের একটা সিরিয়াল আছে, সেক্ষেত্রে 57 নম্বর আইন হচ্ছে কাস্টমস আইন। তবে কাস্টমস আইনের সংজ্ঞা কত ধারায় আছে? 2 ধারায় আছে। এই প্রত্যেকটি বিষয় আমাদের এখানে এমসিকিউ প্রশ্ন করে দেওয়া আছে, যেগুলো আমাদের আলোচনা আছে। এক হচ্ছে আমাদের মূল পর্ব আলোচনা, যেখানে আমাদের শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, প্র্যাকটিক্যাল ম্যাথ এবং তার উপর এমসিকিউ প্রশ্ন, এভাবে করে আমাদের কোশ্চেন গুলো শীটগুলো রেডি করা আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এভাবে প্রস্তুতি গ্রহণ করি, আমাদের প্রথমে দেখেন আমরা কি কি প্রশ্ন আসতে পারে একটা ধারণা আমরা দিচ্ছি, দেওয়ার পরে বেসিক্যালি আপনাদের প্রস্তুতি করতেছি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ, যে আমরা কিভাবে ডেফিনেশন গুলো শিখবো, খুব সহজে ডেফিনেশন গুলো কিভাবে মনে রাখা যায়। এখানে অনেকগুলো মুখস্থের বিষয়ও থাকবে আর অনেকগুলো প্র্যাকটিক্যাল বিষয়গুলো থাকবে। এবার কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের অথবা 2 মার্কের টিকা লিখতে আসতে পারে, একটা ব্রড কোশ্চেন আসবে হয়তোবা, এটা পার্থক্য লিখতে আসতে পারে, অ্যাব্রিভিয়েশন আসতে পারে। এই বিষয়গুলোর উপরে আমরা প্রস্তুতি গ্রহণ করার পরেই সেখান থেকে আমরা এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেমন ভ্যাট আইন, তারপর কাস্টমস আইন, আমদানি রপ্তানি নীতি, প্রত্যেকটি আমাদের কিভাবে পড়তে হবে, প্রথমে প্রশ্নের ধরনগুলো জানতে হবে, সে অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের ক্লাস তো আমরা বলেছি যে 5 জানুয়ারি শুরু হচ্ছে। আজকে তো ফ্রি সেশন এবং সোমবার এবং বুধবার রাত 8:30 থেকে 10টা পর্যন্ত টোটাল 18টি সেশন, অর্থাৎ 16টি হচ্ছে আমাদের ক্লাস লেকচার এবং 2টি হচ্ছে এক্সাম। এখন দেখেন, যখন আমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, তার মধ্যে প্রথম আমাদের যে আইনটি হয় 1 নম্বর পয়েন্ট আমাদের ভ্যাট আইন সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ভ্যাটটা কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, বেসিক্যালি তো ভ্যাট কনসালটেন্ট এক্সাম। তাহলে এখানে আমাদের ভ্যাটটা সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। তাহলে প্রথমত ভ্যাটটা কি এটা বোঝা আমাদের প্রয়োজন। ভ্যাটটা তো আমরা জানি যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এর পূর্বেও আমাদের এই মূল্য সংযোজন করটা ছিল, যেহেতু 2012 সালে আমরা আইন দেখলাম, এই আইনের আগেও মূল্য সংযোজন কর ছিল, এটা হচ্ছে 1991 সালে আমাদের আইন ছিল। 1991 সালের আইনের আগেও আমাদের এই রাষ্ট্রে ভ্যাট ছিল, কিন্তু ভিন্ন নামে ছিল। এটা ছিল সেলস ট্যাক্স বা বিক্রয় কর এই নামে। বিক্রয় কর থেকে আমাদের ভ্যাটে কনভার্ট করা হলো। এর পিছনে অনেক হিস্ট্রি আছে, ইতিহাস আছে, আপনারা জানবেন। মূলত ভ্যাটের মূল থিমটা হচ্ছে যখন কোনো প্রোডাক্টের সাথে বা কোনো সার্ভিসের সাথে কোনো ভ্যালু অ্যাড করে সেল করা হয়, ওই অ্যাডিশনের উপর যে ট্যাক্সটা পে করতে হয়, এটা হচ্ছে ভ্যাট। তাহলে ভ্যাটের মূল কনসেপ্ট হচ্ছে একজন ব্যবসায়ী সে যে পরিমাণ ভ্যালু অ্যাড করবে তার উপরে যে ট্যাক্স গভর্নমেন্টকে পে করবে, এটার নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর এই ট্যাক্সের সকল লাইবিলিটি, রেসপন্সিবিলিটি বহন করে হচ্ছে বিজনেসম্যান, যিনি ভ্যাটে রেজিস্টার্ড পার্সন, যার বিআইএন রয়েছে। যেমন ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্সের সকল লাইবিলিটি বহন করে হচ্ছে পার্সন, ব্যক্তি, কারণ তার টিআইএন রয়েছে। কিন্তু কোনো পার্সনের কিন্তু সরাসরি বিআইএন থাকে না, কারণ এটা থাকে হচ্ছে ব্যবসায়ের, একজন বিজনেসম্যান। তাই ভ্যাটের কমপ্লায়েন্সটা করবে হচ্ছে বিজনেসম্যান। তাহলে আমাদের প্রত্যেকটি ভ্যাটের পর্বগুলোকে বুঝতে হবে, কারণ ভ্যাটে আমাদের কি কি কাজ আছে সেগুলোকে বোঝা, একজন ব্যবসায়ী কিভাবে ভ্যাট পে করবে, কিভাবে রেজিস্ট্রেশন নেবে, সবগুলো আমরা ইনশাআল্লাহ এখানে নিয়ে আসবো। এবং প্রত্যেকটি, যদি আপনি পরীক্ষায় অন্তত পাস নাও করেন, তারপরেও আপনি যা শিখবেন এটা দিয়ে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে হবে। এজন্য এই কোর্স আপনার বৃথা যাবে না ইনশাআল্লাহ, কারণ এখানে আমি এমন ভাবে ডিজাইন করেছি আপনি প্র্যাকটিক্যাল নলেজটাও পাবেন, পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন, এবং আলটিমেটলি যদি আপনি একটু চিন্তা করেন, ভালোভাবে সময় দেন, আপনি হয়তো বা পাশে করে যাবেন, ভ্যাট কনসালটেন্ট হয়ে যাবেন। কারণ এটা বর্তমানে সময় কিন্তু এটা ডিমান্ডেবল পেশা, আপনারা জানেন এই সম্পর্কে, সেটা হতে পারবে। এই ভ্যাট কে বলা হয় একটা ইনডিরেক্ট ট্যাক্স। কেন ইনডিরেক্ট ট্যাক্স বলা হয়, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভ্যাট কেন ইনডিরেক্ট ট্যাক্স।
বা নিচের কোনটি আমাদের ইনডিরেক্ট ট্যাক্স? এটা একটা এমসিকিউ আসতে পারে, সেখানে আসতে পারে ইনকাম ট্যাক্স, থাকতে পারে ভ্যাট। তাহলে আপনারা এই ভ্যাট কে ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর কেন বলছেন? এর কারণটা হচ্ছে ভ্যাট পে করা হচ্ছে ভোক্তা, কিন্তু ভ্যাটের রেসপন্সিবিলিটি, লাইবিলিটি বহন করে হচ্ছে ব্যবসায়ী। যদিও ভোক্তা ভ্যাট পে করে, কিন্তু ভোক্তার কোনো রেসপন্সিবিলিটি নাই, ভ্যাট জমা দিবে সেই রেসপন্সিবিলিটি ভোক্তার নেই। যেমন আমি ধরেন আজকে এই ডেইলি শপিং থেকে বা স্বপ্ন থেকে বাজার করছি, বাজার করার পরে তার খাতাপত্র রাখা, তার ভ্যাটটা দেওয়া, কোনো লাইবিলিটি আমার কিন্তু নাই। যেমন আমার কিন্তু ব্যক্তিগতভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হয়, হিসাব কিতাব আমার রাখতে হয়, এরপরে গভর্নমেন্টকে হিসাব দিতে হয়। এটা হচ্ছে ডিরেক্ট রিলেশন গভর্নমেন্টের সাথে, তাই না? ভ্যাটের ক্ষেত্রে তা হচ্ছে না। আপনি পারচেস করছেন, আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই। যিনি বিক্রি করছেন, যিনি সেলার, সে সকল খাতাপত্র রাখবে, সে রেজিস্টার্ড পার্সন, সে ভ্যাট গভর্নমেন্ট কোষাগারে। তাহলে এই যে যিনি লাস্ট বিক্রেতা, তার কিন্তু ভ্যাটের সকল রেসপন্সিবিলিটি। এখন বিক্রেতা কিন্তু একটা স্টেজে হয় না, একদম ইম্পোর্টার সেও বিক্রেতা, এবং প্রত্যেকটি স্টেজ আছে। ম্যানুফ্যাকচারিং সেও বিক্রি করে, যারা হোলসেল করে সেও বিক্রি করে, যিনি ট্রেডিং করে সেও বিক্রি করে। যতবার সেলস এর প্রশ্ন আসছে, ততবারই কিন্তু আমাদের ভ্যালু অ্যাডিশনের প্রশ্ন আসছে, ততবারই ভ্যাট অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে এই সিস্টেমগুলো আমাদের শিখতে হবে যদি আমরা ভ্যাট কনসালটেন্ট হতে চাই। তাহলে আমাদের এখানে দুটি বিষয়, একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কিভাবে আসছে ভ্যালু অ্যাডিশনের উপরে, ক্রয়, দেন অ্যাডিশন, দেন সেল। দেন আমি 100 টাকার একটি প্রোডাক্ট পারচেস করলাম, 20 টাকা অ্যাডিশন করলাম, 120 টাকা আমি সেল করলাম। তাহলে প্রথম হচ্ছে পারচেস ভ্যালু, দেন হচ্ছে অ্যাডিশন, দেন হচ্ছে সেলস। তা সেলস ভ্যালু থেকে আমরা যদি ওই প্রোডাক্টের পারচেস ভ্যালুটা মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের অ্যাডিশনটা বের হয়ে যায়, তাই না? ধরেন আপনি 120 টাকা সেল করছেন, পারচেস করছেন 100 টাকা, এখানে অ্যাডিশন কত? 20 টাকা, 20 টাকা। এই 20 টাকার উপরেই কিন্তু আমাদের ভ্যাটের রেসপন্সিবিলিটি। যিনি 120 টাকার প্রোডাক্ট সেল করেছেন, তার মূলত 20 টাকার উপরে ভ্যাট পে করতে হবে। আর বাকি 100 টাকার উপরে যেহেতু আগে ভ্যাট পে করা হয়েছে, তার মানে এটাকে আমাদের রিবেট নিতে হবে। এটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট, ভ্যাট রেয়াত নেওয়া। তাহলে ভ্যাট বেসিক কোশ্চেন আসতে পারে, ভ্যাট রেয়াত নিয়ে প্রশ্ন আসতে পারে। আবার এই ভ্যাটের ক্ষেত্রে উল্টা পদ্ধতি হচ্ছে ভিডিএস। দেখা যাচ্ছে ভ্যাট তো সাধারণত যিনি সেলার তিনি দিবেন, কিন্তু কোনো কোনো সময় যিনি ক্রেতা, যিনি পার্সেল, যিনি ভোক্তা, তিনিও ভ্যাট কেটে রাখতে পারেন। তাহলে কখন কেটে রাখবেন? যখন তিনি ভিডিএস অথরিটি। তার মানে এখানে ভিডিএস নিয়ে আমাদের কোশ্চেন আসতে পারে। প্র্যাকটিক্যাল আঙ্গিকে এই সমস্ত বিষয়গুলো আমাদের শিখতে, আমরা দেখাবো যে ভ্যাটের প্রশ্ন কিভাবে হয়, কোন কোন ধরনের প্রশ্ন আসে, সেখানে এমসিকিউ কি প্রশ্ন আসতে পারে, যে আমরা ভ্যাটটা কিভাবে কাজ করে। যেমন আপনাদের একটা বলা হয় যে ভ্যাটের হার তো আমরা সকলে জানি, ধরেন 15% আমাদের ভ্যাট আছে। এই ভ্যাটটা কিভাবে আরোপ করা হয়? এখানে এমসিকিউ অনেকগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে, শুধু ক্যালকুলেশন থেকে। যে কোনো একটা ফিগার অ্যামাউন্ট দিল, বললো এটা ভ্যাট কত বের করে। যেমন বলা হলো যে একজন একটা প্রোডাক্টের বিক্রি মূল্য 1500 টাকা, এর মধ্যে ইনক্লুসিভ ভ্যাট রয়েছে 15%। ভ্যাট কত? ভ্যাট ব্যতীত মূল্য কত, বা ভ্যাট কত টাকা? সেক্ষেত্রে আপনার বের করতে হবে। কিভাবে বের করবেন? একদম সহজ একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে 1500 টাকা যদি সেলস ভ্যাট হয়, এর মধ্যে ইনক্লুসিভ 15% ভ্যাট, তাহলে আপনি 1500 গুণ ভ্যাটের হার ভাগ 100 প্লাস ভ্যাটের হার, মানে 100 প্লাস ভ্যাটের হার বলতে 115 দিলে আপনার এখানে এই 1500 টাকার মধ্যে ইনক্লুসিভলি ভ্যাট আছে হচ্ছে আপনার 195.65 টাকা। এখন এটা কিন্তু ভ্যাট, চিন্তা করেন তাহলে আমাদের এই 1500 টাকা যিনি সেলস করবেন, সেখানে তিনি গভর্নমেন্টকে 195.65 টাকা ভ্যাট দিবেন। বাট তিনি কি টোটালটাই উপরে ভ্যাট নিজে পে করবেন, না কিছু ছাড় পাবেন? হ্যাঁ, অবশ্যই ছাড় পাবেন। তিনি যে টাকা
দিয়ে পারচেস করেছেন সেই টাকার উপর যে ভ্যাট পেইড হয়েছে সেই ভ্যাটটা তিনি ছাড় পাবেন। এটাকে বলা হয় ভ্যাট রিবেট। যদি আমরা ভ্যাট রিবেট পদ্ধতি প্র্যাকটিস না করে 7.5% অথবা 10% অথবা স্পেসিফিক রেটে প্র্যাকটিস করি, এটা মূলত ভ্যাট হয় না, এটা হয়ে যায় সেলস ট্যাক্স। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে বোঝাবো ইনশাল্লাহ। তা এই যে প্রোডাক্টটি 1500 টাকায় সেলস হলো, এটা পার্সেস 1000 টাকা ধরেন বা 1200 টাকা ধরেন, হোয়াটএভার, আমি 1000 টাকা দিয়ে এখানে এক্সাম্পল দিয়েছি। তাহলে 1000 টাকা যদি পার্সেস হয় সেক্ষেত্রে ভ্যাট কত? ঠিক একইভাবে ভ্যাট রেট বের করবেন, গুণ 15% ভাগ 100 যোগ 15 অর্থাৎ 115। তাহলে এখানে আসে 130.43 টাকা। এখন ওই ব্যক্তিকে ধর বলা হলো মিস্টার বি, তিনি 100 টাকা একটি পণ্য কিনে 500 টাকা অ্যাডিশন করে 1500 টাকায় সেল করেছেন, তার নিট ভ্যাট কত হবে? বা এখানে তিনি কয় টাকা রেয়াত পাবেন? বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত 1500 টাকায় ভ্যাট কত প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে তিনি এখানে কয় টাকা রেয়াত পাবেন। দেখেন, একটি ফ্যাক্ট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এমসিকিউ প্রশ্ন করতে পারে এবং এখান থেকে একটা প্রশ্ন থাকবে ভ্যাট বের করা, এটা নিশ্চিত থাকেন। এটা বাদ দিয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে না। আমার সেন্সে যা বলে যে ভ্যাট ক্যালকুলেশন করা একটা প্রশ্ন অবশ্যই থাকবে, এটা রিবেট বের করা হোক, এটা ভ্যাট বের করা হোক, অথবা নিট ভ্যাট বের করা হোক। তাহলে এখানে তার ভ্যাট হচ্ছে 195.65, আর তিনি রিবেট পাবেন হচ্ছে 130.43, তাই না, 43 পয়সা, এটা রিবেট পাবেন। তাহলে যদি প্রশ্ন আসে যে তিনি 1000 টাকা ক্রয় করেছেন এবং 1500 সেল করেছেন, এখানে রেয়াত কত, দেখেন ঘুরে গেছে, ভ্যাট কত বলে না, রেয়াত কত পাবেন, তখন আমাদের আসবে 130.43 টাকা রেয়াত পাবেন। আর এখানে যেহেতু অ্যাডিশন হচ্ছে 500 টাকা, এটার উপর নিট ভ্যাট কত হবে? 195.65 থেকে আমাদের 130.43 লেস করলে, মাইনাস করলে যেটা হয়, এটা হচ্ছে নিট ভ্যাট। ভেরি সিম্পল। এখানে নিট ভ্যাট হচ্ছে 65.22 টাকা। এভাবে করে আপনাকে ভ্যাটটা বের করতে হয়। ভ্যাট বের করার একটা পদ্ধতি আপনাকে শিখতে হবে, তাহলে আপনি যে কোনো প্রকার এমসিকিউ কোশ্চেন আসলে এখান থেকে পাবেন। এখন দেখেন, আমরা একটু প্রাথমিক যে ভ্যাটটা কি, ভ্যাট কিভাবে বের করতে হয় এগুলো দেখলাম। আর এই ভ্যাটটা হয় 4টে স্তরে। মানে বললাম তো যে ভ্যাটটা আপনার প্রত্যেকটা স্তরে, একদম ইম্পোর্টার, তারপরে উৎপাদনকারী প্রতিষ্ঠান, এরপরে ব্যবসায়ী, এরপরে সেবা, এই 4টে স্তরে ভ্যাট হয়। এইভাবে ক্যালকুলেশন কিন্তু 4টে স্তর হতে পারে, কারণ 4টে স্তরেই আপনার সেলস এর প্রশ্ন আসে। কারণ দেখেন, একজন ইম্পোর্টার আমদানি করে, তখন তার উপর ভ্যাট কাস্টমস অফিস সংগ্রহ করে রাখে। দেন সে কি করে, আবার হয়তো বা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে সেই প্রোডাক্টটি র ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে, সেখানেও ভ্যাট আছে। আবার উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করার পরে সে কিন্তু ব্যবসায়ীর কাছে এটা সাপ্লাই দেয়, দেওয়ার পরে ব্যবসায়ী কিন্তু এটা কাস্টমারের কাছে পর্যন্ত পৌঁছায়। দেন আরেকটি হচ্ছে সার্ভিস, কারণ ভ্যাট হয় দুটি জিনিসের উপরে, একটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। তাহলে মনে রাখতে হবে যে দুটি বিষয়ের উপর ভ্যাট অ্যাপ্লাইড হয়। ভ্যাটকে বলা হয় এক্সপেন্ডিচার ট্যাক্স, আর এটাকে সারা পৃথিবীতে জিএসটিও বলা হয়। ভ্যাটের আরেকটি প্রচলিত শব্দ হচ্ছে জিএসটি। এরকম এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে কমনলি করা হতে পারে। এই 4টে স্তর। তাহলে আপনাদের এই প্রশ্ন আসতে পারে, ভ্যাট কয়টি স্তরে আরোপ করা হয়? এমসিকিউ প্রশ্ন, দেখেন একদম ভেরি সিম্পল কোশ্চেন। আপনার উত্তর হচ্ছে, আনসার হচ্ছে 4টি স্তরে ভ্যাট আরোপ করা হয়। একটা হচ্ছে আমদানি স্তর, ইম্পোর্ট স্টেজ, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে ব্যবসায়ী, ট্রেডিং বলতে পারে, এরপর হচ্ছে তারপর এই ট্রেডিং এর মধ্যে আছে হোলসেল, হতে পারে রিটেইলার, হতে পারে সাপ্লাইয়ার, সব জায়গায় ভ্যাট অ্যাপ্লাইড হয়। এবং হচ্ছে সার্ভিস। 4টি স্টেজে ভ্যাট হয়। এখন এই যে ভ্যাট আইন যেটা আমরা আছে, যে ভ্যাট আইন আসলে কয়টি আইন বা কয়টি লর উপরে আপনার পড়াশোনা করতে হবে, এটা আমাদের আগে প্রথম বুঝতে হবে। এখানে মূলত 8টি বিষয় আমাদেরকে জানতে হবে। যদি ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিতে চান আপনি, ভ্যাট থেকে যে 40 মার্কের প্রশ্ন হবে, এটা ডিপেন্ড করবে 8টি ল এর উপর। এটা কিন্তু শুধুমাত্র আমাদের মূল্য সংযোজন করা আইন না, সম্পর্ক শুল্ক আইন না, সাথে সাথে তার রুলসটাও আছে।
বিধিমালাটাও বুঝতে হবে। কিছু এসআরও আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এসআরও। এসআরও তো বোঝেন যে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। ধরেন এই যে এসআরও এর ফুল মিনিং কি, এটাও আসবে। এসআরও কে জারি করেন, এটাও কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এসআরও কে জারি করেন? এনবিআর জারি করেন। এনবিআর কে ইম্পাওয়ার করা আছে যে এনবিআর সময় সময় এসআরও জারি করতে পারবে। ঠিক আছে, এছাড়াও পাশাপাশি তারা সাধারণ আদেশ, বিশেষ আদেশ এগুলো জারি করতে পারবে, বিভিন্ন ব্যাখ্যা দিতে পারবেন। যে এনবিআর কয়টি কারণে ব্যাখ্যা দেয়? দুটি ভাবে হতে পারে, এটাও মনে রাখতে হবে। একটা হচ্ছে তিনি স্বতঃস্ফূর্ত ভাবে ব্যাখ্যা দিতে পারেন, আর যদি এনবিআর এর কাছে আপনি ব্যাখ্যা চান সেক্ষেত্রে এনবিআর ব্যাখ্যা দিতে পারে। ব্যাখ্যাপত্র গুলো কিন্তু একটা আইন হিসাবে কাজ করছে। এটাও আমাদের একটা প্রশ্নের বিষয় হতে পারে। এরপর কিছু কেস ল আছে সেই বিষয়গুলো। এই যে 8টি আইনের উপরে আমাদের মূলত পড়তে হবে, তাহলে আমরা মোটামুটি আকারে বুঝতে পারবো। হ্যাঁ, এই 8টি আইন থেকে আমরা কিভাবে প্রস্তুতি নিব? যেমন প্রথম হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012। এটা নিয়ে আমি একটু কথা বলি, তারপর আমরা রুলসে যাব। প্রত্যেকটি বিষয় আমি একটু ধারণা দিচ্ছি যে কোন ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে, একদম টু দা পয়েন্ট। ধরেন এই মূল্য সংযোজন কর এবং সম্পর্ক শুল্ক আইন 2012, এখান থেকে আপনাদের কি কি প্রশ্ন হতে পারে? যদি এমসিকিউ প্রশ্নের কথা বলি, এখানে প্রাথমিক কিছু বিষয় আছে। যেমন একটা হতে পারে আইনটি কত সালের আইন, যে বর্তমান প্রচলিত মূসক আইনটি কত সালের আইন। এখন আমাদের হবে এটা 2012 সালের আইন, 2012 সালের 47 নং আইন। দেখেন এই এতটুকুর মধ্যে যে এটা কত সালের কত নং আইন, যে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012, এটা কত নং আইন? উত্তর হচ্ছে 47 নং আইন। এটা আপনাকে মুখস্থ করতে হবে। আবার কাস্টমস কিন্তু 57 নম্বর আইন। ঠিক আছে, 2012 সালের 47 নং আইন। এখান থেকে একটা এমসিকিউ আপনি পেয়ে গেলেন। এই যে প্রাথমিক সাধারণ ধারণাগুলো, এই আইনে কয়টি সেকশন আছে? আইনে কিন্তু মূলত দুটি বিষয় থাকে, আপনারা জানেন কিনা। একটা হচ্ছে সেকশন আর একটা হচ্ছে শিডিউল, তফসিল এবং সেকশন। তফসিল একটা আইনে ব্যবহৃত হয় দুটি অর্থে। এটা সাধারণত বিশদ বিবরণ অথবা তালিকা। যেমন আমাদের প্রথম তফসিল ভ্যাট আইনের, এখানে দেওয়া আছে এক্সামটেড যে প্রোডাক্ট এবং সার্ভিস, তার একটি তালিকা। তো এটা বলতে পারেন যে এখানে তালিকা। এই ভ্যাট আইনে তফসিল কিন্তু বিস্তারিত বিবরণ অথবা তালিকা অর্থে ব্যবহার করা হয়েছে। সহজ কথা যে এই আইনে এটাকে তালিকা অর্থে ব্যবহার করা হচ্ছে। এই আইনে টোটাল কতটি সেকশন আছে একটা প্রশ্ন হবে, যে 139টি সেকশন আছে। এটা 18টি চ্যাপ্টার অধ্যায় বিভক্ত করা হয়েছে। যেমন বিধিতেও কিন্তু 18টি বিধি আছে, চ্যাপ্টার আছে বিধিমালায়। এই চ্যাপ্টার 18টা মনে রাখতে হবে। এটা ভ্যাট আইনও 18টি চ্যাপ্টার, বিধিতেও 18টি চ্যাপ্টার। একটা কমন হয়ে গেল প্রশ্নটা। প্রশ্ন কিন্তু খুব ইজি। দেখেন আপনি যদি ভালো করে একটু বুঝে শুনে এটা পড়েন, এরপরে এখানে 3টি তফসিল আছে। এখান থেকে দেখেন একদম আমি 2টি সেন্টেন্স পড়লাম, এখানে কয়টি এমসিকিউ হতে পারে? আইনটি কত নং আইন? উত্তর কি হচ্ছে 47 নং আইন। এই আইনে কতটি সেকশন আছে? উত্তর হচ্ছে 139টি সেকশন। এভাবে মুখস্থ করে ফেলবেন। আপনি মাল্টিপল চয়েস, যেমন 139টি, 158টি, 119টি এরকম যদি বিভিন্ন থাকে, আপনি 4টা অপশন কখনো পড়বেন না একসাথে। পড়লে আপনাকে কিন্তু পরীক্ষার হলে কনফিউজ করে দিবে। আপনি সব সময় একটি মুখস্থ রাখবেন, যাতে করে আপনার ব্রেনে সেট হয়ে যায় ভ্যাট আইনের সেকশন 139টি, অটোমেশনে টিক মার্ক চলে আসবে। ক্লিয়ার? এবার 18টি চ্যাপ্টার আছে, 3টি তফসিল। 3টি তফসিলের বিষয়বস্তু হচ্ছে 3টা। প্রথম তফসিলের বিষয়বস্তু হচ্ছে আমাদের ভ্যাট আইনে যে সকল প্রোডাক্ট এবং সার্ভিসের উপর ভ্যাট আরোপিত হয় না তার একটা লিস্ট দেওয়া আছে। এই তফসিলটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং প্র্যাকটিক্যাল লাইফে। যেমন আমাদের আসতে পারে যে এই প্রথম তফসিল অব্যাহতি অর্থ হচ্ছে এটার কোনো স্টেজে ভ্যাট নাই। আমাদের ভ্যাট 4টি স্তরে না, আমদানি, উৎপাদন, সেবা, তারপরে হচ্ছে আপনার কি ব্যবসায়ী। এই 4টি স্তরের কোন স্তরে ভ্যাট নাই। দেখেন ভ্যাট অব্যাহতি 2 ভাবে হতে পারে। একটি হচ্ছে এসআর এর মাধ্যমে হতে পারে, আর একটি হচ্ছে তফসিলে দেওয়া আছে। যেহেতু তফসিল আইনে যে লিস্টটা আছে, এটার অর্থ
যে কোথাও ভ্যাট নাই। আর এছাড়াও তো যদি আমাদের এক্সামশন দেওয়া থাকে এর অর্থ নির্দিষ্ট একটি স্তরে ভ্যাট নাই। এবং এছাড়াতে যে এক্সামশন গুলো দেওয়া আছে এটা বেসিক্যালি দেওয়া আছে উৎপাদনকারীদের জন্য। এটা খেয়াল করে আপনি দেখবেন এই সেন্স গুলো, এগুলো আমাদের কাজে লাগাতে হবে। ভ্যাট আইনটি পরিপূর্ণভাবে আমাদের বুঝতে হবে। প্রথম তফসিলে এই যে অব্যাহতি, এটার মূল ধারা হচ্ছে 26। তফসিল মানে কি? ওই ধারার এগেনিস্ট একটি তালিকা বা ব্যাখ্যা। আমাদের অব্যাহতি সম্পর্কে কিন্তু মূল 26 সেকশনে আলোচনা আছে। কারণ ধারায় থাকে মূল কথা, মূল বক্তব্য, সাবস্টেন্টিভ কথাবার্তা, এটার এগেনিস্টে আপনাকে তফসিল হয়। আমরা এখানে একটি জিনিস জানলাম যে প্রথম তফসিলে যেমন আমাদের কত ধারায় অব্যাহতি সম্পর্কে বলা আছে, এখন আমরা উল্লেখ করবো 26 ধারায়, আর এটার তালিকা হচ্ছে প্রথম তফসিলে। আবার আমাদের আইনটার নাম কিন্তু দেখেন, মূল্য সংযোজন কর এবং সম্পর্ক শুল্ক, এসটি, সাপ্লিমেন্টারি ডিউটি। সম্পর্ক শুল্কটা কি? এটা বলতে পারেন একটা অ্যাডিশনাল ভ্যাট, অতিরিক্ত। আমরা বলি না সম্পূরক প্রস্তাব, তাহলে একটা ভ্যাট তো এক প্রকার শুল্ক বা ট্যাক্স। তাহলে এই যে ভ্যাট হলো এটার উপরে আবার ভ্যাট, এটাকে বলা হয় সম্পর্ক শুল্ক বা সম্পর্ক ভ্যাট, এসডি, সাপ্লিমেন্টারি ডিউটি, এক্সট্রা ডিউটি, এক্সট্রা ভ্যাট দিতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমি একটি প্রোডাক্টে ভ্যাট পে করছি, আমাকে কেন আবার এক্সট্রা পে করতে হবে? সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়া হচ্ছে এমন কিছু প্রোডাক্টের উপরে যেটা আপনার নিড না, এক কথায় যেটা আপনার নিত্য প্রয়োজনীয় কোনো পণ্য না, এটা ইউজ না করলে আপনি বেঁচে থাকতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন ভ্যাট এক্সাম্পশন কোন সকল প্রোডাক্টের উপর দেওয়া হয়েছে? আপনার নিত্য একদম ফান্ডামেন্টাল নিডস, যেমন আপনার চাল খেয়ে বাঁচতে হবে, আপনার গোশ খেতে হবে, না হলে মাছ খেতে হবে, মাছ না খেলে আপনার আমিষের সংকট, একদম জনগণের যেটা ফান্ডামেন্টাল নিডস, সেই সমস্ত প্রোডাক্টে ভ্যাট এক্সাম্পশন দেওয়া হয়েছে। যদি এক্সাম্পশন দেওয়া না হয় তাহলে জনগণ এই সমস্ত বিষয়গুলোকে এনজয় করতে পারবে না, পারচেস করতে পারবে না, তাদের দাম বেড়ে যাবে, যার ফলে তার পুষ্টির অভাব হবে, তার বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে, রোগ ব্যাধি সৃষ্টি হবে। এই জন্য গভর্নমেন্ট চিন্তা করে এই প্রোডাক্ট গুলোকে এক্সাম্পশন দিল। তাহলে এগুলো একদমই দেখবেন বেসিক নিড, এই সকল পণ্য এক্সাম্পশন। আর যে সকল প্রোডাক্ট আপনার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়, যেমন আপনি টাইলস নিয়ে আসছেন, অথবা ক্ষতিকর প্রোডাক্ট, অপ্রয়োজনীয় বা লাক্সারি প্রোডাক্ট অথবা ক্ষতিকর প্রোডাক্ট, যেভাবেই আপনি ব্যাখ্যা করেন, ওই সমস্ত প্রোডাক্টের উপর গভর্নমেন্ট যেমন ভ্যাট তো আসেই, সাথে সাথে এক্সট্রা ভ্যাট আপনার উপর অ্যাপ্লাইড হয়, এটাকে বলা হয় সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে এটা হয়ে গেল। তো এটা আমাদের সেকেন্ড তফসিলে কোন কোন প্রোডাক্টের উপর সম্পূরক শুল্ক আছে তার একটা লিস্ট দেওয়া আছে। এটা আমাদের বুঝতে হবে যে কোন কোন প্রোডাক্টে আমাদের সম্পর্ক শুল্ক আছে। এই লিস্টটা আমাদের প্রশ্ন হতে পারে যে সম্পর্ক শুল্ক সম্পর্কিত ধারা কোনটি? ধারা হচ্ছে 55। সম্পর্ক শুল্কের তালিকা কোথায় দেওয়া আছে বা কোন তফসিলে সম্পর্ক শুল্কের তালিকা পাবেন? উত্তর হচ্ছে দ্বিতীয় তফসিল। বা এরকম প্রশ্ন আসতে পারে যে ভ্যাটের দ্বিতীয় তফসিল, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 দ্বিতীয় তফসিলের বিষয়বস্তু কি? আমরা কি লিখবো? যে সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য এবং সেবা সমূহের। এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনাকে প্রশ্ন করতে পারে, বাট আপনাকে আনসার পেতে হলে অবশ্যই আমাকে মূল জিনিসটি বুঝতে হবে। বোঝা ছাড়া প্রপারলি কিন্তু আপনি আনসার করতে পারবেন না। একইভাবে যদি আপনি চিন্তা করেন, এই ভ্যাট আইনে আরেকটি তফসিল আছে, যার নাম হচ্ছে থার্ড শিডিউল, তৃতীয় তফসিল। তৃতীয় তফসিলের বিষয়বস্তু কি? আমরা জানি যে ভ্যাট আইনের সেকশন 15, এটা মনে রাখবেন। ভ্যাট আইনের সেকশন 15 সকল প্রোডাক্টের উপর ভ্যাটের হার 15%। তাহলে আইনে ভ্যাটের হার কত পার্সেন্ট বলা আছে বলেন তো? সেকশনের ধারায় 15%। আমাদের এই আইনের সেকশনে কিন্তু ভ্যাটের কোনো ডিফারেন্ট হার নেই, যদিও এর বাইরে আরো 9টি হারের কথা বলা আছে স্পেসিফিক, তৃতীয় তফসিলে। কিন্তু মূলত ভ্যাটের আদর্শ হার কত পার্সেন্ট? 15%। এবং শুধুমাত্র 15% হারে যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান ভ্যাট প্র্যাকটিস করে, তাহলেই সে কিন্তু ভ্যাটের বেনিফিটটা পাবে, অর্থাৎ ভ্যাটের রিবেট পাবে, ইনপুট ট্যাক্সে ক্রেডিট পাবে। ভ্যাটের বেনিফিটটা কি? রিবেট, ভ্যাট থেকে ডিসকাউন্ট পাওয়া, ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া। এটার ক্ষেত্রে মেইন কন্ডিশন হচ্ছে আপনাকে 15% রেটে ভ্যাট প্র্যাকটিস করতে হবে। দেখেন আপনি 15% রেটে ভ্যাট প্র্যাকটিস করেন নাই, 7.5% করছেন, 10% করছেন, 2% করছেন, আপনার কিন্তু ভ্যাট রিবেট নেই।
4.5% করছেন, 0% করছেন। তাহলে আমাদের এই যে ভ্যাটের 15%-এর বাহিরেও কিছু ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ভ্যাট রাখা হয়েছে। সেই স্পেসিফিক ভ্যাটের সম্পর্কিত বিষয়গুলো আমাদের এই তৃতীয় তফসিলে বলা হয়েছে। এই ভ্যাটের বিষয়গুলো কিন্তু অনেকেই ভালো করে বুঝে না। যেমন আমি গত দিন এই যে আমাদের 182 যে এসআরও হলো, সেই নিয়ে আমি এনবির সাথে কর্মকর্তার সাথে বিভিন্ন আলোচনা করলাম। তারাও বিষয়টা ক্লিয়ার না। ওই ভিডিএস কর্তনের যে এসআর আপনারা দেখবেন। তাহলে আপনাদের এই বিষয়গুলো ভ্যাট আইনের প্রত্যেকটি টপিককে বোঝা, সেখান থেকে শর্ট কোশ্চেন গুলো আগে বের করা, দেন সেখান থেকে ব্রড প্রশ্ন, তারপর হচ্ছে আমাদের ডেফিনেশন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো বের করে এবং প্র্যাকটিক্যাল সলিউশন করা, ম্যাথ গুলো পড়া, এভাবে করে 4টি অ্যাঙ্গেলে একটি পয়েন্ট থেকে আমাদের বের করতে হবে। আমাদের যদি সামারিতে আমরা যাই যে ভ্যাট আইন থেকে কোন কোন টপিকের উপর আপনাকে প্রশ্ন করতে হবে পারে, এখানে বেসিক্যালি আপনার 8টি টপিকের উপর আপনার প্রশ্ন হয় ভ্যাট আইন। আমরা তো আজকে সবগুলো দেখাতে পারবো না, দেখাতে পারলে ভালো হতো। আজকে শুধু ভ্যাট আইনটা নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা দেখলাম যে ভ্যাট আইনে আমাদের কি কি আছে, সামারি আকারে দেখলাম, একদম প্রাথমিক বিষয়গুলো আপনি দেখেছেন যে ভ্যাট আইনে কি কি আছে। আর সেখান থেকে আমরা এই যে এই বিষয়গুলো আমাদের পড়তে হবে দেখলাম। দেন আমাদের টোটাল ভ্যাট আইন এর সেকশন এবং তফসিল, এই দুটি বিষয় ক্লিয়ার হলাম। এখান থেকে আমাদের আসলে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রথমত, ভ্যাট সম্পর্কে একদমই বেসিক পয়েন্ট আমাদের জানতে হবে। যেমন ধরেন, কোন প্রতিষ্ঠানের, ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ভ্যাটের হার কত হবে, তাদের প্রতিষ্ঠানে ভ্যাট আছে কিনা, কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ভ্যাট, যেগুলো আমরা আলোচনা করলাম। এই যে 3টি তফসিল, এটা ভালো করে জানতে হয় এখানে, যে কোন প্রোডাক্টের উপর অব্যাহতি। তাহলে আপনাকে একটা প্রোডাক্টের নাম উল্লেখ করলো যে এই প্রোডাক্টের উপর ভ্যাট কত পার্সেন্ট, বা যোগানদারের ভ্যাট কত পার্সেন্ট, সরবরাহকারী ভ্যাট কত পার্সেন্ট, বাণিজ্যিক আমদানিকারক যেমন ঢাকা মেডিকেলকে একটা বিল দেওয়া হলে এত টাকা, এটির উপর তিনি কত পার্সেন্ট ভ্যাট কর্তন করবেন। এই যে প্রশ্নগুলো একদম কমন প্রশ্ন, যে ভ্যাট আছে কিনা, ভ্যাটের হার কত, কার জন্য কত পার্সেন্ট ভ্যাট হবে, এই প্রাথমিক প্রশ্নগুলো কিন্তু আপনাদের আসবে এমসিকিউতে, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলছি ভ্যাট থেকে একদমই বেসিক কোশ্চেন। এই বেসিক কোশ্চেন আপনাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এই 3টি তফসিল ভালো করে। যেটা আমরা দেখলাম 3টি তফসিল বুঝতে পারলে আপনি একটা প্রতিষ্ঠান বা একটা প্রোডাক্টের ভ্যাটের হার সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। এটা নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে, মনে রাখেন। তাহলে 1 নম্বর প্রশ্ন হতে পারে ভ্যাটের বেসিক বা ভ্যাট রেট সম্পর্কিত প্রশ্ন। 2 নম্বরে ভ্যাট নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন হবে। এই নিবন্ধনের আগে ভ্যাটের বেসিকের মধ্যে ডেফিনেশনের প্রশ্ন আসে। এখানে 103টে ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে, সেখান থেকেও আমাদের প্রশ্ন আসে। আমরা দেখেছি 10 মার্কের প্রশ্ন আসতে পারে সংজ্ঞা থেকে। এরপরের যে টপিক থেকে আমাদের প্রশ্ন আসে, এটা হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন, যে কখন একজন ব্যক্তি নিবন্ধতে বাধ্য থাকবেন, কত টার্নওভার হলে নিবন্ধন তিনি গ্রহণ করবেন, কিভাবে নিবন্ধন নিবেন, কেন্দ্রীয় নিবন্ধন কি, কখন তাকে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে, এই সকল বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন আসে। নিবন্ধন নেওয়ার পরে সে কি কি কাজ করবেন, এই ভ্যাট সার্টিফিকেট তিনি কিভাবে তার অফিসে সংরক্ষণ করবেন, কিভাবে টাঙিয়ে রাখবেন, জাল সার্টিফিকেট নিলে তার জরিমানা কি। এই যে নিবন্ধন গ্রহণ এবং পরবর্তী কার্যক্রম নিয়ে কিন্তু আপনার প্রশ্ন আসবে, বিশেষ করে 2.1 ভ্যাট রেজিস্ট্রেশন। এটা তাই ভ্যাট সম্পর্কে জানলেন, ভ্যাটের রেট কত, আনুষঙ্গিক বিষয়গুলো জানলেন, ভ্যাট এর ডেফিনিশন গুলো জানলেন। দেন আপনাকে 2 নম্বর পয়েন্টে ভ্যাট রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রশ্ন করা হবে। তাহলে এটা আমাদের গুরুত্ব দিতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন প্রসিডিংস আপনাদেরকে অনলাইনেও বুঝতে হবে, পাশাপাশি এই সম্পর্কিত আমাদের একটু স্টাডি করতে হবে। এরপরে আমাদের ভ্যাট চালান, আমাদের এই আইনে যে সকল মূসক ফর্ম আছে তার মধ্যে এই ভ্যাট চালানটি হচ্ছে মোস্ট কমন। তাহলে এখানে যেমন আমাদের একটা প্রশ্ন থাকে যে চুক্তিভিত্তিক উৎপাদনকারীর জন্য কোন মূসক ফর্মটি ব্যবহার করা হবে, বা আপনার অ্যাড্রেস চেঞ্জ, সেখানে কোন মূসক ফর্মে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ডেবিট নোট কখন দিতে হবে,
এটা মূসক ফর্ম কত, ডেবিট নোট কি, ক্রেডিট নোট কি, তারপরে আমাদের আসতে পারে কর চালান, টার্নওভার নিবন্ধিত ব্যক্তির কর চালানের কোন মূসক ফর্মে তিনি চালান দিবেন। তাহলে এখানে 6.10, তাহলে এই যে বিষয়গুলো আছে 6.6 কি মূসক, তাহলে এখানে আমাদের এই 6.3 থেকে 6.10 পর্যন্ত এই মূসক চালান কোনটি কোন সময় ব্যবহার করা হয়, এর কাজগুলো কি, এই সম্পর্কিত বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। কারণ এই বিষয়গুলো হচ্ছে ভ্যাটের কমন প্র্যাকটিস, ভ্যাট চালান এই সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের আসবেই। দেন আমাদের আরেকটি বিষয় সেখান থেকে প্রতি বছরের প্রশ্ন আসে, এটা হচ্ছে ভ্যাট রেজিস্টার মেইনটেইন। আবার এমসিকিউ এখান থেকে বেশি আসার সম্ভাবনা আছে। যেমন বাণিজ্যিক আমদানিকারক তিনি কোন ফর্মে হিসাব সংরক্ষণ রেজিস্টার মেইনটেইন করতে পারবেন, তার জন্য ফর্ম হচ্ছে মূসক 6.2.1। এই যে বিষয়গুলো আছে এই ভ্যাট রেজিস্টার মেইনটেইন করা, সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, যে আমরা ক্রয়ের তথ্য কোন মূসক রেজিস্টারে এন্ট্রি দিব, বিক্রয়ের তথ্য কোন ফর্মে দিব, কিভাবে দিব, কি কি প্রয়োজন, কয়টি বিষয় এখানে উল্লেখ করতে হয়, কিভাবে আমাদের মেইনটেইন করতে হয়, সব বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা থাকবে। এরপরে সব থেকে বেশি প্রশ্ন আসে আরেকটি জায়গা থেকে, এটা হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা সহগ ঘোষণা বলে থাকি, মূল্য সহগ ঘোষণা। এটা 4.3 হয়, একটা মূসক ফর্ম। এই ফর্মে ডিক্লারেশন হয়, সেখানে ন্যায্য বাজার মূল্যের বিষয় আছে। আমাদের এখানে কাস্টিং শীট থেকে একটি 4.3 তৈরি করার প্র্যাকটিক্যাল কোশ্চেনও আসতে পারে, এখান থেকে ম্যাথও আসতে পারে। তো এটা আমাদের ভালো করে বোঝা যে আমাদের ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনটা কিভাবে হবে। আমি জাস্ট পয়েন্ট গুলো বলতেছি। এরপর আমাদের রেয়াত নিয়ে এটা প্রশ্ন আমাদের মাস্ট বি হবে, রেয়াত। কোনো বছর রেয়াত নিয়ে প্রশ্ন করা হয়নি এরকম নাই। এটা হতে পারে আংশিক উপকর কর রেয়াত, এটা হতে পারে, অথবা সরাসরি রিবেট নিয়ে প্রশ্ন হতে পারে, অথবা একটা ম্যাথ এখান থেকে থাকতে পারে। যেমন আমরা দেখালাম ভ্যাট রিবেট মানে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট, তাহলে এই রেয়াত নিয়ে অবশ্যই আমাদের একটি প্রশ্ন থাকবে। ভ্যাট রিবেট সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। দেখেন আমি বলে দিচ্ছি পয়েন্টগুলো। এরপর হচ্ছে ভিডিএস কর্তন। যেমন কে ভিডিএস কর্তন করবে, কখন করবে, কত রেটে করবে, অনেকগুলো প্রশ্ন এখানে আসে। যে একজন সাপ্লাই থেকে কত পার্সেন্ট ছাড়া ভ্যাট কর্তন হবে, কে কে ভিডিএস অথরিটি, ঠিক আছে, উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা কারা, তারা ভ্যাট কর্তনের পরে কিভাবে সার্টিফিকেট ইস্যু করবে, এই সমস্ত বিষয়গুলো যদি ভিডিএস কর্তন না করে তাদের জরিমানা কি হবে, এই সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। এখান থেকেও প্র্যাকটিক্যাল ম্যাথ আসতে পারে, যে একটা সাপ্লাই দেওয়া হয়েছে, এখানে ভিডিএস কর্তন কিভাবে হবে, কত পার্সেন্ট ছাড়ে হবে, সব বিষয়গুলো সেখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে। এটাও আমরা জানবো। এরপরে লাস্টের আমরা ভ্যাট রিটার্ন সম্পর্কে জানবো। ভ্যাট রিটার্ন নিয়ে এখানে প্র্যাকটিক্যাল ম্যাথ আমাদেরকে হবে, যে নিট ভ্যাট বের করা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সহ সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটি বড় ফ্যাক্ট থাকে প্রত্যেক বছর, এবং সেখানে আমাদের সলিউশন করতে হয়। এর বাইরে যে প্রশ্নগুলো হয় আফটার সাবমিশন রিটার্ন, যেমন হচ্ছে ভ্যাট মামলা, অডিট, এগুলো একটু কম হয়, এডিআর। এখান থেকে ওভাবে প্র্যাকটিক্যাল কোনো প্রশ্ন আসে না, এজন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই 8টি পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাট কনসালটিং এক্সামের জন্য। এখান থেকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে এক নজরে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ভ্যাট আইন থেকে আমাদের কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে, কোন কোন টপিকটা আমাদের ভালো করে পড়তে হবে। আমি মনে হয় আপনাদের পরীক্ষা সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি, এবং ভ্যাট আইনে আমাদের কিভাবে প্রশ্ন হবে সে বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, তাহলে এখানে আপনি প্রথমত যে বিষয়টি কাজ করবেন এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, আপনি ভ্যাট আইনটা আগে করবেন। আমি বলে দিচ্ছি যে একদম কিভাবে শুরু করবেন। এর জন্য আপনার বই প্রয়োজন নয়, আমরা কিন্তু শীট দিয়ে দিচ্ছি প্রত্যেকটি লেকচারের এগেইনস্টে। যেমন নিবন্ধন থেকে আমাদের শীট আছে, যে 8টি পয়েন্ট বললাম, এখানে 8টি লেকচার শীট আমাদের তৈরি করা আছে, এবং প্রত্যেকটি লেকচার শীট থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন বের করা আছে, ব্রড প্রশ্ন এবং ম্যাথ।
তিনটি বিষয় একসাথে আপনার নিয়ে আসা হয়েছে। এরপরে আপনি কাস্টম সাইনটা পড়বেন। এই দুটিকে সর্বাধিক গুরুত্ব দিবেন। আশা করা যায় যদি এই দুটি সাবজেক্ট আপনি ভালো করে প্রিপারেশন নিতে পারেন, আর বাকিগুলো এভাবে ইম্পর্টেন্স না দিয়েও মোটামুটি ধারণা থাকতে পারে, আপনার জন্য বেটার প্রস্তুতি হবে। আর আপনি এটা কন্টিনিউয়াস প্রসেস, পরীক্ষার আগ পর্যন্ত আমাদের যেহেতু 31 তারিখ অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে, পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কোর্স কিন্তু চলমান থাকবে। একদম পরীক্ষার আগ পর্যন্ত বলতে আমরা প্রয়োজনে ক্লাস সংখ্যা বাড়িয়ে অথবা মডেল টেস্ট নিয়ে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত কানেকশনে রাখবো। তাহলে হবে কি, যে আপনি নিজে যা পড়তে পারছেন না, আমাদের একসাথে থাকলে এটা আপনার ভালো হবে। আর আমরা যেহেতু এখানে আমি নিজে আছি, পাশাপাশি আসিফ মাহমুদ স্যার আছেন, এরপর হচ্ছে ফারুক হোসেন স্যার আছেন, তিনজনে কম্বাইন আমরা ভাগ করে নিয়েছি যে ভ্যাটটা আমি কতটুকু অংশ নিব, আসিফ আহমদ স্যার কোন প্র্যাকটিক্যাল ম্যাথ গুলো নিবেন, এরপরে কাস্টমস এর ম্যাথ গুলো ফারুক ভাই নিবেন, সাধারণ ম্যাথ গুলো নিবেন। এভাবে আমাদের ভাগ করা আছে ক্লাসগুলো, যাতে করে আপনি একজন ভ্যাট কনসালটেন্ট যে হয়েছে তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো আপনি দেখতে পারেন। আবার এনবিআর কর্মকর্তা যারা আছে তারা জানেন ভিতরের বিষয়গুলো, কিভাবে পরীক্ষা হচ্ছে, কি প্রশ্ন হচ্ছে, সেই বিষয়গুলো আপনারা নলেজে থাকে এবং তারা এক্সপার্ট সে বিষয়গুলো থাকে, এবং আমি তো আপনাদের সাথে আছি সার্বক্ষণ। এই মিলে আমরা চিন্তা করেছি আপনাদেরকে একটি ভালো সেশন উপহার দেওয়ার জন্য। এক্সাম আমাদের যতটুকু আমাদের নলেজে আছে, এটা হয়তোবা আমাদের রমজানের পরে হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এখানে নির্বাচন আছে, নির্বাচনের পরে হবে সম্ভবত, আগে হওয়ার পসিবিলিটি ছিল, বাট এখন মনে হচ্ছে আপনার 3-4 মাস একটি সময় পাবেন, যতটুকু আমার ধারণা থেকে বললাম। আহ হ্যাঁ, এপ্রিল মের কথা একজনে বলছে, ভেরি গুড, এরকম টাইমে হওয়ার সম্ভাবনা বেশি। সো আপনারা সেভাবে প্রিপেয়ার্ড হবেন। আমরা সেভাবে আপনাদের, যেহেতু সপ্তাহে 2টি ক্লাস আমরা জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আমরা একদম পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের কানেকশনে রাখবো, যাতে করে আপনাদের খুব ভালো প্রিপারেশন হয়। আর আমাদের এখন কোর্সে বেসিক্যালি আমরা আর বেশি পার্টিসিপেন্ট নিব না, আমাদের মোটামুটি মনে হয় গ্রুপে আমি দেখি যে ম্যাক্সিমাম অ্যাড হয়ে গেছে। কিছু সুযোগ থাকবে, যারা আমাদের অ্যাডমিশন নেবেন, আমাদের এখানে আগ্রহী আছেন, তারা অ্যাডমিশন নিতে পারবেন। 4,000 টাকা হচ্ছে আমাদের ফিস। আমাদের যে নাম্বারটি আছে 01852777680, আপনি রাহেন ভাইয়ের সাথে যোগাযোগ করে যারা আমাদের অ্যাডমিশন নেবেন